করতে পারে। আচ্ছা, সিপিএ হচ্ছে ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিস হচ্ছে হলো গিয়া তোর এরকম একটা ইয়া দেওয়া থাকবে, মানে তোর একটা টেবিলের মতন দেওয়া থাকবে, এখানে হচ্ছে হলো গিয়ে অ্যাক্টিভিটি, প্রিডিসেসর আর ডিউরেশন দেওয়া থাকবে। আমরা হলো গিয়ে এটারে দুই ভাগে ভাগ করব। এখন হুট করে এসে তো লাভ নেই, পার্ট এটা পার্ট ডায়াগ্রামে আর কি একটা অংশ, বুঝছো? আচ্ছা তো ঠিক আছে, এইখানে ওগুলো হচ্ছে হলো গিয়ে পার্ট, অর্গানাইজ করা। হ্যাঁ হ্যাঁ, অর্গানাইজ অর্গানাইজ হইতে না, আমি জাস্ট ইয়াগুলো দেখাই, আমি এখন পার্ট ডায়াগ্রামই ধরবো। এগুলো অর্গানাইজড হইতে কি পড়াবো বল? এগুলো তো তোর হচ্ছে মুখস্থ, সব মুখস্থ এগুলা ইয়া করা আছে, সব মুখস্থ। শেষ তুই রেকর্ড করতেছিস না? আর ও ঠিক আছে, রেকর্ড করতেছে। আমি চলে যাব, তোমরা আমার ক্লাস করো না, আমি তোমাদের ক্লাস করবো না, রেকর্ড দেখে নিব। আমি কই ক্লাস করি না, আমি তো তোর ক্লাস করি অলওয়েজ। বাই বাই। একটা এআই ক্লাস করছিস? আমি তো এআই এআই পড়বো আজকে, একটু মোটামুটি হালকা। আচ্ছা শোন, ভার্সিটি থেকে বুঝা। আচ্ছা, ফার্স্ট থেকে হচ্ছে হলো গিয়া তোর এগুলো হচ্ছে সব মুখস্থ, বুঝছো? মানে স্যার হচ্ছে হলো গিয়া প্রথম ক্লাসে আইসে যে এগুলো পড়াইছিল, যে স্ট্রাকচার তোর আইএসডি তে যে অ্যানালাইসিস আর ডিজাইন, ঠিক আছে? তো এটা একটা হচ্ছে স্ট্রাকচার। হ্যাঁ, এগুলা থেকে আসবে না, তো ওই কারণে এটা বলে লাভ নাই। তো এগুলা থেকে আসতো না, এগুলো হচ্ছে যে মিসেলেনিয়াস একটা স্লাইড আছে, ওগুলোর মধ্যে স্যার দিছিল। তো এটা ইয়া করে লাভ নাই। তো স্যার এটা দিছিল, পরে আবার সরাই দিছে, বুঝছো? এটা দিছিল, পরে এটা নাই, এটা পাই না। আমি 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 দেখছিলাম, আমি মিসেলিয়ানাস স্লাইডে আমি এগুলাই দেখছিলাম, বুঝছো? তো স্যার এটা পরে সরাই দিছে। পরে মনে হয় যে চ্যাপ্টার ওয়ানের যে স্লাইডটা দিছে না, চ্যাপ্টার ওয়ানের স্লাইডের মধ্যে হচ্ছে এগুলা ঢুকাই দিছে মনে হয়। স্যার মনে হয় পরে মার্চ করছে নাকি, আমি বুঝতে পারতেছি। আই ওয়াজ হাই মনে হয়। আচ্ছা, তো এই লাইফ সাইকেলটা দেখিস, সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইফ সাইকেলটা, এটা মুখস্থ করে যাইস, ঠিক আছে? এটা তো বোঝানোর কিছুই নাই। আচ্ছা, তো আই এটা কেস টু, এক্সপ্লেনেশন আসবে? না না, এক্সপ্লেনেশন নাই, এক্সপ্লেনেশন এখনো আমি ইয়া দেখি নাই, কিন্তু এটার কি এক্সপ্লেন করি ভাই, এটার এক্সপ্লেন আমি তোদের আপাতত হচ্ছে লিখে যেগুলা মেইনলি আসে ওগুলা দেখাই দিই, বুঝছো? মানে এই যে যেমন এই যে পার্ট ডায়াগ্রাম কেমনে কি করে আর কি। গ্যান চার্ট তো আমরা ইয়াতে দেখছি। এটা মোটামুটি বুঝে কোয়েশ্চেন ব্যাংক কিছু ধরে ধরে দেখায় দিস। কোশ্চেন ব্যাংক এখন আমার কাছে, কোশ্চেন ব্যাংক মাত্র পাইছি, তো কোশ্চেন ব্যাংক একটু আমার অ্যানালাইসিস করতে হবে ভাই। আমি তো দেখি নাই, আমি এই রাতে কয়দিন আবার অনেক, সমস্যা নেই। আচ্ছা রাতে আসবো না, আমি কয়দিন ভাই অনেক ব্যস্ত ছিলাম। যাই হোক, তো তোদের হচ্ছে এগুলো হচ্ছে, ও তুমি তো ভাই, তুমি তো অন্য লেভেলের ব্যস্ত। যাই হোক, তো এইগুলো হালকা পাতলা একটু, এগুলো বুঝার কিছুই নাই, ঠিক আছে? এগুলো হালকা পাতলা, মানে প্রজেক্টে কয় ভাগে ভাগ করে, প্রজেক্টে কয়েকটা ফেজে ভাগ করে, প্রত্যেকটা ফেজের জন্য আলাদা আলাদা টাস্ক আছে। এটা হচ্ছে আমরা আইএসডি অ্যাসাইনমেন্ট গুলাই, সরি অ্যাসাইনমেন্ট কি রিপোর্টেই করে আসছি, ঠিক আছে? তুই তো তাইসা মনে হয় এক্সপ্লেনও করছিস, ঠিক আছে? তো মেইনলি হচ্ছে স্যার এই যে পার্ট ডায়াগ্রাম দেখাইছিল, মানে নোটের মধ্যে স্যার মেইনলি পার্ট ডায়াগ্রামটা দেখাইছে। পার্ট ডায়াগ্রামের কনসেপ্ট হচ্ছে, এখানে তোর হচ্ছে একটা টেবিলের মধ্যে, আচ্ছা পার্ট ডায়াগ্রাম আর কি কয় প্রকার আগে। তো পার্ট ডায়াগ্রাম করার জন্য আমাদের দুইটা কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি অন নোড আর অ্যাক্টিভিটি অন অ্যারো। আমরা এই যে এখানে দেখবো অ্যাক্টিভিটি অন নোড আর অ্যাক্টিভিটি অন অ্যারো কেমনে কাজ করে, ঠিক আছে? তো এই নিচেরটাই যে এটা একটু ক্লিয়ার আছে, বাকিটা আমি ওই পরে প্র্যাকটিস করছিলাম। তো এটা এটা দেখাই দেই। দেখ, যে এখানে হচ্ছে গিয়ে তোর অ্যাক্টিভিটি দেওয়া থাকবে, অ্যাক্টিভিটি মানে কয়েকটা গুলো যে প্রসেস দেওয়া থাকবে আর কি, ঠিক আছে? তার প্রসেস গুলো প্রিডেসেসর দেওয়া থাকবে, প্রিডেসেসর দেওয়া থাকবে, ডিউরেশন কতক্ষণ ধরে আছে, বুঝতে পারছো? এই তো এখান থেকে এই পার্ট ডায়াগ্রামের কনসেপ্ট হচ্ছে কি, আমাদের দুইটা এই জিনিসটাকে দুইটা অংশে ভাগ করতে হবে। একটা হচ্ছে এ ও এন, যেটা বলছিলাম অ্যাক্টিভিটি অন নোড, আর একটা হচ্ছে এ ও এ, যেটা হচ্ছে অ্যাক্টিভিটি অন অ্যারে। তো এ ও এটা, হুম হুম, অ্যারো না অ্যারে, শিটম্যান। আচ্ছা যাই হোক, অ্যারো। ওকে ওকে, হ্যাঁ অ্যারো। তো আহ, তোর হচ্ছে এখন হচ্ছে আমরা এটা দেখবো কেমনে কি করে। তো ফার্স্টে হচ্ছে গিয়ে দেখ, এর প্রিডেসেসর নাই, এই জিনিসটা মানে নাই, এর প্রিডেসেসর নাই। তার মানে অবশ্যই এ হচ্ছে স্টার্ট থেকে মানে শুরু করতে হবে, যেহেতু তোর কোনো প্রিডেসেসর নাই। আর যেহেতু আমরা অ্যাক্টিভিটি দিয়ে শুরু করব, তো এর সাথে এটারে আমরা সুন্দর মতো বসাই দিলাম, ঠিক আছে? তারপর দেখবো পরেরটা কি বি, ঠিক আছে? বি এর প্রেডেসেসর হচ্ছে এ, তো এই জন্য কানেক্ট করে দিছি, বুঝতে পারছো? আবার দেখবো সি, ঠিক আছে? সি এর প্রেডেসেসর হচ্ছে এ, তো এই জন্য সি এর সাথে এ কানেক্ট করে দিছি, ঠিক আছে? কানেক্ট করে দিলাম। হ্যাঁ, এই টেবিলটা দেওয়া থাকবে, এই যে এই টেবিলটা দেওয়া থাকবে, এই যে পোস্ট হচ্ছে এই যে এইটুক, দেখ এই যে এইটুক থেকে এইটুক হচ্ছে পোস্ট, বুঝতে পারছো? এই যে এখানে পোস্টগুলো দেওয়া আছে, হোয়াট ইজ কি। আচ্ছা, এইদিকে পোস্টগুলো অর্ডারটা স্যার একটু ভুল দেখছে। ফার্স্টে শুরু করতে হয় নেটওয়ার্ক ডায়াগ্রাম দিয়ে। নেটওয়ার্ক ডায়াগ্রামই হচ্ছে আমাদের এই দুইটা জিনিস, বুঝতে পারছো? এই দুইটা জিনিস হচ্ছে আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রাম। তো নেটওয়ার্ক ডায়াগ্রামের পরে আমরা ওই যে পরে দেখো যে এ নাম্বার ক্রিটিক্যাল পাথ বের করতে পারবো, ঠিক আছে? এই
তো এখন আগে একটু এক্সপ্লেন করে দেই। তো আমরা ফার্স্টে কি করবো, আমরা ফার্স্টে হচ্ছে আচ্ছা আমরা এ ও এন মানে অ্যাক্টিভিটি ও নোট বাদে আমরা এ ও এ করতে পারবো না, ঠিক আছে? আমাদের আগে এ ও এন টা বের করে নেওয়া লাগবে নেটওয়ার্ক ডায়াগ্রামের জন্য। তো এ ও এন টা কেমনে বের করবো, এর যেহেতু কোনো প্রিডেসেসর নাই, এ এর নর্মালি বসাই দিছি। তারপরে বি এর দেখ প্রেডেসেসর হচ্ছে এ, বি আর সি এর প্রেডেসেসর হচ্ছে এ, তো এই কারণে বি সি এর সাথে অ্যারোটা দিয়ে দিছি, ঠিক আছে? অ্যারোটা ভুল করা যাবে না, অ্যারোটা অলওয়েজ ঠিক রাখতে হবে, কারণ এই অ্যারোর উপর ডিপেন্ড করবে হচ্ছে এটা, বুঝতে পারছো? তো এরপরে দেখ ডি, ডি এর প্রেডেসেসর হচ্ছে বি, এই তো ডি বসাই দিলাম, ঠিক আছে, অ্যারো দিয়ে দিলাম। তারপরে কি হলো, তারপরে হচ্ছে ই, ই এর প্রেডেসেসর দেখ দুইটা, সি আর ডি, ঠিক আছে? তো ইটা বসানোর পরে সি এর সাথেও কানেক্ট করে দেবো, ডি এর সাথেও কানেক্ট করে দেবো, ঠিক আছে? আর ফাইনালি হচ্ছে ই এর প্রেডেসেসর, সরি এফ এর প্রেডেসেসর হচ্ছে ই। ওকে, তো এটা বসাই দিলাম। আর এগুলো হচ্ছে ডিউরেশন, ডিউরেশন গুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি অন অ্যারোতে লাগবে। আচ্ছা বুঝতেছো তোরা এই পর্যন্ত কিছু? ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে এ ও এন টা যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে হচ্ছে আমরা অ্যাক্টিভিটি অন অ্যারোটা দেখি। এটার মধ্যে হ্যাঁ দুইটাই আঁকতে হবে, নেটওয়ার্ক ডায়াগ্রাম বলে দুইটা আঁকতে হবে। আর যদি ইন্ডিভিজুয়াল বলে দেয় তাহলে বলেই দিবে। আমাদের মেইনলি নেটওয়ার্ক ডায়াগ্রাম বলবে না কিছু, আমাদের ডিরেক্ট বলবে ক্রিটিক্যাল পাথ বের, বুঝছো? আমাদের এগুলো এমনি আলাদাভাবে কিছুই বলবে না, ঠিক আছে? একদম ডিরেক্ট বলবে ক্রিটিক্যাল পাথ বের করতে। ক্রিটিক্যাল পাথ বের করার জন্য আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রামটা লাগবে বের করা, বুঝছো? আচ্ছা, তো এখন আমরা হচ্ছে লোকে এ ও এন টা বের করার পরে হচ্ছে এখন এ ও এ বের করবো। এ ও এ বের করার জন্য এই যে দেখ এ, এর আগে তো কেউ নাই, ঠিক আছে? প্রসেস শুরু হবে অলওয়েজই এ এর আগ থেকে, বুঝছো? প্রসেসটা শুরু হবে এ এর আগ থেকে, এ যেখান থেকে শুরু হয়েছে তার আগ থেকে, কথা বুঝছো? তো দেখ এ শুরু হয়েছে কিন্তু এইখানে, দেখ এই যে এইখানে এটা শুরু হয়েছে, তার আগ থেকে হচ্ছে কি আমাদের ইয়াটা শুরু হবে, ডায়াগ্রামটা শুরু হবে। তো এই জন্য 1 থেকে 2 এর মধ্যে দেখ এ শুরু হয়েছে, এর একটা ডিউরেশন দেওয়া আছে, ঠিক আছে? এর একটা ডিউরেশন দেওয়া আছে। তো 1 থেকে 2 এর মধ্যে এ আর এর ডিউরেশনটা লিখে দেবো। এইটুক কি বুঝাইতে পারছি নাকি আবার বলবো? হ্যাঁ, তো হচ্ছে তোর এ অলওয়েজ শুরু করবো কি এটার আগ থেকে আর কি, বুঝছো? মানে এ যেখান থেকে শুরু হয়েছে তার এক এক স্টেপ আগ থেকে, মানে এক স্টেপ আগ মানে এক, আমরা এটা নাম্বারিং করবো আর কি, এক কথা বলতে গেলে নাম্বারিং করবো। তো 1 2, বুঝছো? তারপরে আমরা সিরিয়ালি যাইতে থাকবো, যে দিক ফলো করি ওইটা কোনো প্যারা নেই। যেমন হচ্ছে 2 থেকে মানে কি এ থেকে বি, এ থেকে বি এর মধ্যে দেখ এই যে এখানে বি কানেক্টেড না, বি এর ডিউরেশনটা দিয়ে দেবো। বি এর ডিউরেশন হচ্ছে 4 আর বি কমা 4 লিখে দেবো, কথা বুঝছো? একটু আবার সি এরটা দেখবো, সিরিয়ালি যাবো কিন্তু অলওয়েজ সিরিয়ালি যাবো। মানে এখন বিয়ের পরে এটা আচ্ছা এটা গেলেও হয় কিনা জানি না, কিন্তু ওই যে আমি গেটস ম্যাচঅপস এর ভিডিও দেখছিলাম, তো ওটার মধ্যে সিরিয়ালি মেনটেন করতে বলছে, ঠিক আছে? তো এখন হচ্ছে দেখ এই যে 2 থেকে 4 এখানে কি ছিল, এ থেকে সি, মানে সিরিয়াল বলতে হচ্ছে গিয়া মানে এই যে এ থেকে বি, তারপরে এ থেকে সি যাব, এ থেকে বি যাওয়ার পরে বি থেকে ডি যাওয়াটা মানে হয় কি না আমি এটা জানি না। গেটস ম্যাচঅপস মনে হয় এরকম একটা বলছিল, ভাই অনেকদিন আগে করছে আমার মনে নেই, আর আমার মাথা লিটারালি হ্যাং, ঠিক আছে? তো হচ্ছে আমরা ইয়াতেও মনে এফেক্ট করে না, করার মতন না, সিরিয়ালি না গেলেও মনে এফেক্ট করে না যতদূর বুঝতেছি। আচ্ছা যাই হোক, তো দেখ এই যে 2 থেকে 3 তে বি, 2 থেকে 3 কি ছিল, এ থেকে বি, বি ছিল, বি এর ভ্যালু, বি এর মান মানে বি বসাবো আর বি এর ডিউরেশনটা বসাই দেবো, কথা বুঝছো? আবার 4 কে ছিল, 4 ছিল সি, সি বসাবো, সি এর ডিউরেশনটা বসাই দেবো, সি এর ডিউরেশন হচ্ছে 6। ওকে, এরকম করে আস্তে আস্তে হচ্ছে, যেমন এখানে কি 5 এ, 5 এ কে ছিল, 5 এ ছিল ডি, ডি এর ডিউরেশন কত, 4। এখানে দেখ একটা জিনিস, এখানে হচ্ছে 6, 6 এর মধ্যে কে ছিল, 6 এর মধ্যে ছিল হচ্ছে ই, ঠিক আছে? তো এখন এখানে সি আর ডি কানেক্টেড আছে, তো যেহেতু 6 এর মধ্যে দেখ অ্যারোটা আমাদের মেনটেন করতে হবে, 6 এর মধ্যে যেহেতু ই আছে সেহেতু হচ্ছে এখানেও ই আর তার ডিউরেশন 2 দিব, এখানেও ই তার ডিউরেশন 2 দিব, কথা বুঝছো? এটা কি বুঝতে পারছো? ঠিক আছে, আমরা সামনে আরেকটা দেখবো, ওইটা এটা আরো ইজি, কিন্তু ভাই এটা আমি পারি না, এটা তানজিম ভাই সলভ করে দিবেন, তো তানজিম ভাই সলভ করলে দেখবো। আর এটা বেশি কঠিন, ঠিক আছে? এটাই স্যার ইয়াতে দিছে, কি বলে স্যারের হচ্ছে স্লাইডে এটাই আছে, কই গেল পার্ট ডায়াগ্রাম, এই যে স্যারের স্লাইডে এটাই আছে। আই হ্যাঁ নাই, আচ্ছা যাই হোক, আর কোন একটা স্লাইডে জানি দেখছিলাম, কই গেল, হ্যাঁ। তো হচ্ছে হ্যাঁ একটা স্লাইডে আছে, এইটাই আছে, একদম হুবহু এটাই আছে, ওইটাই সাব স্লাইড দেখে করাইছিল। যাই হোক, এবার হচ্ছে ফাইনালি হচ্ছে 7, 7 এর মধ্যে কে ছিল, 7 এর মধ্যে ছিল এফ, তো এফ এর ডিউরেশন হচ্ছে 3, এফ কমা 3 বসাই দিলাম, কথা বুঝছো? হ্যাঁ, এখন হচ্ছে আমরা অ্যারো দিয়ে দিয়ে পাথ বের করব, কথা বুঝছো? অ্যারো দিয়ে দিয়ে পসিবল পাথ গুলা বের করার ট্রাই করব, ঠিক আছে? পসিবল কয়টা মানে পসিবলি কয়টা পাথ সম্ভব আর কি। তো এই কারণে এই জায়গায় দেখ 1 থেকে শুরু হয়েছে, এই দিক থেকে একটা পাথ পসিবল আর এই দিক থেকে একটা পাথ পসিবল,
ঠিক আছে, দুইটা পাত এইখানে আছে, এখানে যেমন এইখানে দেখ, এখানে হচ্ছে হলো কি এদিক থেকে একটা পাত পসিবল ছিল, এই দিক থেকে একটা পাত পসিবল ছিল, দুইটা পাতই পসিবল। এইটার মধ্যে মোস্ট অনলি 4টা পাত আছে। তো ওইটা আমি আপাতত আচ্ছা আমি বের করে দেখাবো না, প্যারা নেই, আমি বের করতেছি। যাই হোক, তো এই যে পাত দুইটা বের করলাম, পাথের মধ্যে যে ডিউরেশন গুলো আছে না, ডিউরেশন গুলো জাস্ট যোগ করে দেবো, আর কিছুই না। ঠিক আছে, এই যে যেমন পার্ট ওয়ান এর মধ্যে ডিউরেশন কি আছে, 3 আছে, 4 আছে, 4 আছে, 2 আছে, 3 আছে। 3 যোগ 4 যোগ 4 যোগ 2 যোগ 3 যোগ করে আসতেছে 16। পার্ট 2 এর মধ্যে কত আসতেছে, পার্ট 2 এর মধ্যে আসতেছে হচ্ছে হলো গিয়ে 3 6 2 3। এই যে 3 যোগ 6 যোগ 2 যোগ 3 আসে 14। ক্রিটিক্যাল পাথের কনসেপ্টটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা, কথা বুঝছো? ম্যাক্সিমাম যোগফলের যোগফল করার পরে যে পাথের যোগফল করার পরে যে ম্যাক্সিমাম ভ্যালু, ওটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ, বুঝছো? ঠিক আছে, এই ক্রিটিক্যাল পাথ হচ্ছে এটা। আর এই ক্রিটিক্যাল পাথের ভ্যালুটাই হচ্ছে টোটাল ডিউরেশন, মানে এখান থেকে শুরু করে এখানে আসতে যে সময় লাগে, এই পুরা পাথের টোটাল ডিউরেশনটাই হচ্ছে ক্রিটিক্যাল পাথের ডিউরেশন, কথা বুঝছো? হ্যাঁ হ্যাঁ, ইয়ার বি এর এখানে অ্যান্সার একই। ঠিক আছে, প্রশ্ন এরকমও ছাড় দিতে পারে। পাথ লেখা লাগবে না, না পাথ লেখা লাগতেছে না, কারণ তুই পাথ এখানে লাল, আচ্ছা না, আমি দেখি নাই কোথাও এটা করতে। ঠিক আছে, যেটা বেশি এখানে তুই ওটাই ক্রিটিক্যাল। হ্যাঁ, যে যোগফল যার বেশি আছে সেটাই হচ্ছে ক্রিটিক্যাল পাথ, এটাই বুঝছো? টোটাল ডিউরেশন। আর হ্যাঁ হ্যাঁ, তোর পাথ বের করা লাগতেছে না, কারণ তুই পাথ তো এখানে যোগ করে দিতেই আছো কোনটার কি আসতেছে, বুঝছো? মানে পাথ বের করা মানে কি, পাথ এখানে আঁকা লাগতেছে না যে 1 থেকে 2 তে গেছে, 2 থেকে 3 5 6। না 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 না, হ্যাঁ ইয়া দেওয়া লাগবে, এটা দেওয়া লাগবে, যে কালার কালার করে যেটা করছে এটা দেওয়া লাগবে, লাল কালি, এটা তো দেওয়া লাগবে। পাথ হচ্ছে কিনা এটা তো বোঝান লাগবে। মানে না না, র্যান্ডম কালি দিয়ে, আমি লাল কালি দিয়ে করছি, তুই কালো কালি দিয়েও করতে পারিস। ঠিক আছে, এই তো এটা হচ্ছে তোর সিপিএ। এটাও ইজি আছে, এটাও একদম ইজি। ফার্স্টে হচ্ছে হলো গিয়ে কানেক্ট করব, কানেক্ট করে এখানে আস্তে আস্তে মানগুলো, ক্রিটিক্যাল পাথ 19 আসছে, সবচেয়ে বড় মানটা আমরা নিব। বুঝতে পারছো? ক্লিয়ার? এই পার্ট ডায়াগ্রাম কই সি? আচ্ছা, সি নাম্বার বলছে ইফ অ্যাক্টিভিটি ডি টেক্স 5 ডেজ ইনস্টেড অফ 4। হ্যাঁ, অ্যাক্টিভিটি ডি বলছে কি, ডি এর এই জায়গায় 5 বসে দেয়, কিছুই না। তো 5 বসাই দে এখানে, ডি এর এখানে 5 বসাই দে, তারপর যোগ করে দেখ কত আসে। হ্যাঁ, ডেট তো চেঞ্জ হবে, অবশ্যই ডেট তো চেঞ্জ হবে। এইটাই, বুঝছো? ক্রিটিক্যাল পাথের ওইটাই স্যার একটা র্যান্ডম একটা প্রশ্ন দিয়েছিল আর কি, বুঝার জন্য, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, তাইলে ক্রিটিক্যাল পাথ তখন আমাদের ওই ভ্যালুটা এখানে বসাবো। সাপোজ হচ্ছে হলো গিয়ে বললো যে E2 নাকি, আচ্ছা এই যে E2 এখানে দিয়ে দিল 10। ঠিক আছে, এখানে দিয়ে দিল 10, তাহলে আমাদের ক্রিটিক্যাল পাথও চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে এই পার্টটা হচ্ছে হলো গিয়ে আমাদের তখন ইয়ে হবে, পার্ট 2 টা তখন কাজে লাগবে, বুঝছো? ঠিক আছে, আচ্ছা। তো এবার হচ্ছে আমাদের হচ্ছে সিবিএ, কস্ট বেনিফিট অ্যানালাইসিস, এটা হলো গিয়ে আমরা কুইজে দিছি। ঠিক আছে, আর মনে হচ্ছে স্যার এটা দিয়ে আবারও দিবে। ওকে, তো এইটার মধ্যে একটু ইয়া বেশি আছে আর কি, কনসেপ্ট গুলা খুব বেশি। ঠিক আছে, তো আমাদের হচ্ছে মেইনলি 3টা জিনিস 4টা জিনিস বের করতে বলে। ঠিক আছে, তো এখন হয়তো স্যার মেনশন করে দিতে পারে, অথবা হচ্ছে হলো গিয়ে আমাদের সবগুলাই বের করা লাগতে পারে, এরকমও স্যার বলতে পারে, এত এত বড় দিবে না। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে হলো গিয়া আমাদের 4টা কনসেপ্টের উপরে এই কস্ট বেনিফিট অ্যানালাইসিস আমরা করব। ঠিক আছে, তো 4টা কনসেপ্টের মধ্যে ফার্স্ট কনসেপ্ট হচ্ছে হলো গিয়া নেট প্রফিট। নেট প্রফিট কি এগুলো আমি পরে বলতেছি, আমি বুঝাইতেছি, একটা সিরিয়ালি আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই ডিরেক্ট। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে নেট প্রফিট, তারপরে হচ্ছে গিয়ে একটু দেখে নিই, ভুলে গেছি, পে ব্যাক পিরিয়ড। ঠিক আছে, পে ব্যাক পিরিয়ড, নেট প্রফিট, তারপর রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আর হচ্ছে ফাইনালি হচ্ছে এনপিভি কি জানি ভুলে গেছি, তারা একটু দেখে এনপিভি কি ভুলে গেছি, কি এনপিভি হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে, তো এগুলো কি, এই কয়েকটা জিনিসের জন্য আমার কয়েকটা সূত্র মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে গিয়ে আমরা তোর হচ্ছে নেট প্রফিটটা দেখাই দিই। নেট প্রফিটটা কেমনে কাজ করে, নেট প্রফিট একদমই ইজি। নেট প্রফিটটা আমরা করবো হচ্ছে প্রজেক্ট ওয়াইজ। ঠিক আছে, প্রজেক্ট এর জন্য একটা নেট প্রফিট হবে, প্রজেক্ট বি এর জন্য একটা নেট প্রফিট হবে, প্রজেক্ট সি এর জন্য একটা নেট প্রফিট হবে। তো নেট মানে কি, যোগ করা, তার মানে এই সবগুলো আমরা যোগ করে দেবো, আর কিছু না। কথা বুঝছো? নেট প্রফিট যদি বলে সবগুলো যোগ করে দেবো, বুঝছো? হ্যালো, প্রজেক্ট বি এর জন্য নেট প্রফিট, এইগুলো সব যোগ করে দেবো। ঠিক আছে, প্রজেক্ট সি এর জন্য নেট প্রফিট, এগুলো সব ফার্স্ট যোগ এটাকে করে দেবো। -8,000।
হ্যাঁ, মাইনাস মানে হচ্ছে ইনভেস্টমেন্ট, ঠিক আছে? তুই ইনভেস্ট করছো, তুই প্রথমে হচ্ছে গিয়ে এই জিনিসটার উপর ইনভেস্ট করছো, তারপরের গুলা হচ্ছে গিয়ে তোর হচ্ছে প্রফিট, তোর কত আসতেছে প্রফিট গুলা, বুঝছো? আস্তে আস্তে প্রফিট আসতে থাকে তোর। তো যেমন দেখ এখানে তোর ইনভেস্ট করছো, আবার লাস্টে যে আবার লোনও নিছিস, ঠিক আছে? বা এরকম কিছু একটা হয়েছে এখানে, ওই হিউমের মতন আর কি, আমরা তো ইয়াতে পড়ছিলাম। হ্যাঁ, আবার ইনভেস্ট করছে বা লোন নিতে পারে, অনেক কিছুই হইতে পারে, ঠিক আছে? অনেক মানে ইয়া হইতে পারে, এটা তো আর আমরা জানি না, এখানে তো স্পেশালি কোনো কিছু বলবে না ক্লিয়ার করে, তো ওইসব মাথা ব্যথা নাই। জাস্ট এইটুকু মনে রাখতে পারো যে উপরের যেটা থাকে, প্রথমের যেটা থাকে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, ঠিক আছে? ইনভেস্ট করে আর কি। তো এটা অলওয়েজ মাইনাস হয়, ইনভেস্ট করা মানে মাইনাস, তারপরে হচ্ছে প্লাস পজিটিভ গুলো হচ্ছে প্রফিট। তো নেট প্রফিটটা বুঝছো তোরা? হ্যালো, তাইসা বুঝছো? আছে কয়জন? ক্লাস পর্যন্ত বুঝছি। আচ্ছা, লাস্টে ছিল নেট প্রফিট, ঠিক আছে? হ্যাঁ, তো নেট প্রফিটটা তাহলে আমরা বুঝলাম। এবার হচ্ছে তোর হচ্ছে পে ব্যাক পিরিয়ড। পে ব্যাক পিরিয়ড মানে ইনভেস্টমেন্টটা যে আমি ইনভেস্ট করছি যে, ঠিক আছে, বা সাপোজ একটা লোনই নিলাম, যা কিছুই নিলাম, ঠিক আছে, ওইটা আমার ফেরত দেওয়া লাগবে না, ওইটা হচ্ছে ওইটা ফেরত কতদিনে আমি দিতে পারি, কথা বুঝছো? এটা হচ্ছে পে ব্যাক পিরিয়ড, কতদিনে আমি দিতে পারি। এটা ক্যালকুলেশন কেমনে করবো, একদমই ইজি। দেখ, এখানে প্রজেক্ট এ তে ইনভেস্টমেন্ট কত ছিল, মাইনাস 8,000, ঠিক আছে? এই 8,000টাকে আমার, এই 8,000, 8,000টা মানে বাদ দিতে আমার এখানে যতগুলো যোগ করা লাগে আর কি, বুঝছো? যেমন 8,000-এর সাথে 4,000, 4,000 যোগ করলেই হচ্ছে গিয়ে আমাদের জিরো হয়ে যাচ্ছে। তার মানে আমার ওই ইয়াটা, পে ব্যাকটা শেষ, আমি পে ব্যাক করে দিলাম, কথা বুঝছো? এটাই হচ্ছে পে ব্যাক পিরিয়ড। দেখ এখানে কি হয়েছে, আমার ইয়ার কি, দ্বিতীয় ইয়ারে হচ্ছে গিয়ে আমার প্রজেক্ট এটা কমপ্লিট করে ফেলছি, মানে এই কমপ্লিট কি মানে ইনভেস্টমেন্টটা ফেরত দিয়ে দিছি, কথা বুঝছো? তো কি হইলো আমার দ্বিতীয় ইয়ার, মানে কি পে ব্যাক, মানে পে ব্যাক হচ্ছে গিয়ে 2 ইয়ার, ঠিক আছে? এমন যদি কিছু থাকে যেটা ধর 2 ইয়ারে 8,500 হয়ে যাচ্ছে, মানে ভাঙ্গা পড়ে যাচ্ছে, তখন? হম, 8,500 হইলেও দেখ এখানে কি হচ্ছে, এখানে দেখ এই আহ, এইটুকু তো তার হচ্ছেই না, তার এখান থেকেই তো টাকা দেওয়া লাগতেছে নাকি, 3 ইয়ার থেকেই টাকা দেওয়া লাগতেছে না, তার মানে পে ব্যাক পিরিয়ড হবে 3 ইয়ার, কথা বুঝছো? ও মানে ফুললি জিরো হইতে হবে না, মানে হ্যাঁ, যতটুকু এই 8,000 এই ঘুরাইতে পারি। জিনিসটা, এই জিনিসটা ফুললি জিরো হইতে হবে, এই জিনিসটা, কথা বুঝছো? না এইগুলা না। ধর ফার্স্ট ইয়ারে 4,000 আছে এখানে, সেকেন্ড হ্যাঁ, ইয়ারে 4,500 আছে, এখন কি করব? হ্যাঁ, 4,500 আছে, তা ঠিক আছে, 4,000 ও 4,000 আর 4, হ্যাঁ সমস্যা নেই, 500 টাকা বাইচে যাবে, প্রফিট তোর এটা, সমস্যা কি? এরা তো কোনো ক্যালকুলেশন, এই জিনিসটা দ্বারা আমরা বুঝতেছি যে হলো পে ব্যাকটা কত দিনে সম্ভব, ঠিক আছে? কত তোর কাছে বাইচা রইলো, মানে কত তোর কাছে রয়ে গেল, বা কত তোর কাছে মানে এক্সট্রা পয়সা আছে, ওইটা আমাদের দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে কত বছরের মধ্যে আমি এই জিনিসটাকে ফুলফিল করতে পারতেছি, কথা বুঝছো? যদি এখানে 10 বছর থাকতো তাহলে আমি এইটুক নিতাম, যদি এখানে 12 বছর থাকতো তাহলে পুরোটাই কিন্তু নেওয়া লাগতো, 12 বছর কি, সরি 12,000 থাকতো আর কি, সরি সরি, 12,000 যদি থাকতো পুরোটাই কিন্তু নেওয়া লাগতো, ঠিক আছে? পুরোটা যোগফল হচ্ছে 12,000 নাকি, দেখি তো, এইটুকের যোগফল 4, 4, 8, 10, 11, 12, হ্যাঁ পুরোটা এই এরকম। এই পরেরটা দেখলে আরো ক্লিয়ার হবে, দেখ মাইনাস 8,000, ঠিক আছে? 1,000 প্রথম বছরে, 1,000 দ্বিতীয় বছরে, 2,000 তৃতীয় বছরে, 4,000 পরে, চতুর্থ বছরে হচ্ছে 3,000। এই সবগুলো যোগ করার পরে আমার আসলে মাইনাস 8,000, এই কারণে পে ব্যাক পিরিয়ড কত হবে, 4। ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ বুঝছি। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে প্রজেক্ট সি তে যদি আমরা দেখি মাইনাস 10,000 টাকা নিছে, তো দেখ 3 বছরের মাথায় ওই জিনিসটা ফেরত দিয়ে দিছে, ঠিক আছে? 3 বছর লাগছে জাস্ট ইয়া করতে। তোর যদি এখানে 10,500 টাকা থাকতো তাহলে হচ্ছে এখান থেকে যাইতো আমাদের 4 বছর লাগতো তখন, বুঝতে পারছো? এটা কোনো ক্যালকুলেশন না যে এখানে 4 বছর, মানে 4 বছরের মধ্যে আমার বাইচা রইলো কত, আমার দেওয়া লাগছে কত, এটা ক্যালকুলেশন না, জাস্ট বলে কত দিনের ব্যবধানে আমরা ওই জিনিসটা পে করে দিতে পারবো। না, এইসব নাই। না, আমাদের স্যার এইসব কিছু শিখায় না, আমাদের এগুলা কিছু নাই, এগুলা কিছু নাই, ঠিক আছে? এইসব কনসেপ্ট কিছু নাই। তো এনপি, পিবিপি, পিবিপি হচ্ছে গিয়ে আমরা এইটা দেখেই করে দিতে পারি, এইটা এক্সট্রা কোনো ক্যালকুলেশন লাগে না, বুঝতে পারছো? এনপিপি আর পিবিপি, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের এই দুইটা, দুইটা তো গেল। এবার হচ্ছে আমাদের হচ্ছে আরওআই, ঠিক আছে, আর হচ্ছে এনপিভি। আরওআই আর এনপিভিটার কাজটা কি? তো দাঁড়া এক সেকেন্ড, আমি একটু দেখে নিই। আরওআই হচ্ছিল গিয়া এভারেজ, হ্যাঁ টোটাল ইনভেস্টমেন্ট, আরওআই তেও লাগে না নাকি, আরওআই তেও তো লাগে না মনে হয়, 100% এভারেজ অ্যানুয়াল প্রফিট ডিভাইডেড বাই, আচ্ছা যাই হোক, তো আমরা একটা একটা করে দেখি তারপর বুঝতে পারবো। 4,000, হ্যাঁ ঠিক আছে, পাবো পাবো। আচ্ছা দেখ, তো ফার্স্টে হচ্ছে হলো কি আমাদের
আরওআইটাই শিখাই দেই, আরওআইটাই ক্লিয়ার করে দেই। আচ্ছা, তো দেখ এখানে আরওআই সূত্র ছিল অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট ডিভাইডেড বাই টোটাল ইনভেস্টমেন্ট ইনটু 100, যেটা পার্সেন্ট আর কি, যার পার্সেন্ট। আচ্ছা, এখানেও কয়েকটা জিনিস আছে, কার কিরকম কি আসলে কি হবে এটা পরে দেখাবো আমরা, ঠিক আছে। তো এইখানে একটা জিনিস যদি আমরা খেয়াল করে দেখি, এই যে দেখ ইনভেস্টমেন্ট কত, -8,000 না? হ্যাঁ, ইনভেস্টমেন্ট হচ্ছে -8,000। তারপর কি বলছে, অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট। অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিটের জন্য আমাদের হচ্ছে বের করতে হবে হচ্ছে ওই যে ওই ইয়াতে, ঠিক আছে, মানে এইটার মধ্যে, এই প্রজেক্ট এ তে হচ্ছিল গিয়ে আমাদের দেখ আরওআই এ তে প্রফিট আসছিল হচ্ছিল গিয়া 4,000, ঠিক আছে, 4,000 এই যে দেখ এইটা বাদ দেওয়ার পরে দেখ আমাদের অ্যানুয়ালি প্রফিটটা কত আসছে, 2,000 যোগ 1,000 যোগ 500 যোগ 500। আচ্ছা, আমি আবার একটু রিপিট করি, এটা কি আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন ইনভেস্টমেন্টের সূত্র হচ্ছে অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট ডিভাইডেড বাই টোটাল ইনভেস্টমেন্ট ইনটু 100। ওকে, তো এই সূত্রটা হচ্ছে কাজে লাগে আমরা আরওআই বের করব ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে। তো সেটা কিভাবে বের করব, আমার সূত্র কি ছিল, আমার হ্যাঁ হ্যাঁ, না না না, ইনভেস্টমেন্ট বাদ দেওয়ার কথা বলি না। আচ্ছা, আমি বলতেছি দাঁড়া এক সেকেন্ড। টোটাল ইনভেস্টমেন্ট কি, টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে ওই প্রজেক্টের জন্য যে ইনভেস্টটা করা হয়েছে, কথা বুঝছো, ওই প্রজেক্টের জন্য যে ইনভেস্টটা করা হয়েছে, এই প্রথমটাই হচ্ছে অলওয়েজ ইনভেস্ট। এটা কিন্তু নেওয়া যাবে না, প্রজেক্ট বি তে কিন্তু -600 আছে, কিন্তু এটা নেওয়া যাবে না। আমাদের ইনভেস্টের কাজটাই করতে হবে। ইনভেস্ট হচ্ছে একটা প্রজেক্ট শুরুর সময় যে তুই টাকাটা দেয়, কথা বুঝছো, ওইটা হচ্ছে ইনভেস্ট। আর এগুলো লোন, এগুলো হচ্ছে ওইটার হিসেবে কাউন্টই হয় না, ঠিক আছে। ইনভেস্ট হচ্ছে হলো গিয়া আমরা শুরুতে যে টাকাটা দেই। তো টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে প্রজেক্ট এর ক্ষেত্রে 8,000, ঠিক আছে, নট মাইনাস। মাইনাস দিলে ওখানে মাইনাসই আসবে, ওইটা মানে মাইনাস পার্সেন্ট কেমন লাগে দেখতে, ঠিক আছে, জানি না এটা কেন মাইনাস না, কিন্তু যাই হোক মাইনাস পার্সেন্ট দেখতে কেমন লাগে। তো টোটাল ইনভেস্ট কত, 8,000, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট। অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট হচ্ছে ওই যে পেব্যাকটা তুই দিছস না, ঠিক আছে, হ্যালো, পেব্যাকটা তো ইনভেস্টটা কমপ্লিট করতেই এখানে দেখ এই 2 বছরে তোর ইনভেস্ট তো কমপ্লিট করতেই চলে গেল না। বাকি যে অ্যামাউন্ট আছে সেগুলো যোগ করব, সেটা যোগ করে কত আসে, 2,000 যোগ 1,000 যোগ 500 যোগ 500, 4,000। তো সূত্র হচ্ছে এটাই, এই যে এভারেজ অ্যানুয়াল প্রফিটটা না, এই এভারেজ অ্যানুয়াল প্রফিটটা হচ্ছে আমরা এইগুলা যোগ করে 6 দিয়ে ভাগ করে দেবো, কারণ 6 বছর লাগছে টোটাল আমার। বুঝাইতে কি পারছি? এই যে দেখ এখানে কি করছে, 4,000, 4,000 কেন করলাম আমরা, এই যে দেখ 2,000 যোগ 1,000 যোগ 5,000 যোগ সরি 500 যোগ 500, 4,000 ডিভাইডেড বাই 6, ডিভাইডেড বাই 6 কেন, আরওআই টোটাল জিনিসটা কি? 6টা ইয়ার। হ্যাঁ হ্যাঁ, আরওআই হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে কি, তোর তো ইংলিশ ভার্সনে পড়স, তোর তো এটা আরো আমারে বুঝছি বুঝানোর কথা, বুঝছি, রিটার্ন ইনভেস্টমেন্ট, ঠিক আছে। ফুল তো আরওআই ফর্মটা সূত্র বুঝছি। যেটা আমরা দেখাইছি ওই সূত্রের মধ্যে হচ্ছে গিয়ে বসাই দিয়েছি। তার মধ্যে হচ্ছে গিয়ে যে আমাদের বের করতে হবে অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিটটা, যেটা হচ্ছে গিয়ে আমরা বের করতে পারি হচ্ছে যে কয়দিন বাকি আছে, ঠিক আছে, যে কয়দিন বাকি আছে ওই কয়দিন যোগ করে টোটাল যে কয় বছর লাগছে ওই বছর দিয়ে ভাগ করে দিব। তার সাথে ভাগ করবো কি, 6 বছর নেট প্রফিট না, আচ্ছা নেট প্রফিট কত এখানে বলতো, নেট প্রফিটই তো এটা, হ্যাঁ এটাই তো, হ্যাঁ এই নেট প্রফিটই এটা। তো নেট প্রফিট দিয়ে ভাগ করে দিই, হ্যাঁ 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 হ্যাঁ, তুই তুই এমপি দিয়ে ভাগ করে, আচ্ছা হ্যাঁ ভালো, ওরে বাবা, সেলুট ভাই, এটা তো আমার মাথায় আসেনি। যাই হোক, তো হচ্ছে আমি তো সব যোগ করে দিতাম। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা না, তুই ঠিকই বলছিস, কারণ এখানে 6,000 যে ভাগ হয়ে, এই যে 6,000 কিন্তু বিয়োগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তুই ঠিকই বলছিস, নেট প্রফিট দিয়ে ভাগ হবে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, নেট প্রফিট দিয়ে 6 দিয়ে ভাগ করে দিয়ে ইন্টু 100 দিয়ে করলে আমরা একটা পার্সেন্টেজ পাবো, কথা বুঝছো। হ্যাঁ, তো আরওআই কি ক্লিয়ার, ইয়েস তাইসা ক্লিয়ার? ইয়েস ইয়েস। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আরওআইও ক্লিয়ার, পিভিপিও ক্লিয়ার, এনপিএও ক্লিয়ার। আর এখন হচ্ছে এনপিভি। এনপিভিটা তোদের একটু ভালো মতো প্র্যাকটিস করতে হবে, কারণ এনপিভির জন্য আমরা এই টেবিলটাকে ভেঙে দেবো। টেবিলটাকে ভেঙে দিয়ে প্রজেক্ট এর জন্য একবার করব একটা টেবিল করব, প্রজেক্ট বি এর জন্য একটা টেবিল করব, প্রজেক্ট সি এর জন্য একটা টেবিল করব, কথা বুঝছো। আমাদের যখনই এনপিভি বের করতে বলবে তখনই আমরা এই টেবিলটাকে আলাদা আলাদা করব, ঠিক আছে। যদি প্রশ্নে কোনোদিনও বলা না থাকে এনপিভি বের করার কথা, যেমন আমাদের কুইজের কোশ্চেনে এনপিভি বের করার কথা বলা ছিল, তাই আমরা টেবিলটা অলরেডি ভাঙিয়ে করে আমরা কুইজে করছিলাম, ঠিক আছে। তো এনপিভি বের করতে বললে এই যে যেমন দেখ প্রজেক্ট এ, বাকিগুলো আমি করি নাই, বাকিগুলো শর্টকাটে আমি দেখাই দিছি, ঠিক আছে। আমি এইটা বুঝাই দিই তাইলে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখ একটা জিনিস খেয়াল করে দেখ, এই প্রজেক্ট এর জন্য আমরা কাজ করতেছি, জাস্ট এইটুকু নিয়ে কাজ করতেছি, ঠিক আছে।
এটা এটা পরবর্তী, এটা হলো প্রজেক্ট বি তে কাজ, আর এটা হচ্ছে প্রজেক্ট সি তে কাজ, এই যে প্রজেক্ট সি তে কাজ। ওকে, তো প্রজেক্ট এ টা ভাগ করলাম, এই যে এই দুইটা লিখলাম, ঠিক আছে। তার সাথে একটা কনসেপ্ট আছে ডিসকাউন্ট ফ্যাক্টর, মুখস্থ রাখ। ডিসকাউন্ট ফ্যাক্টর, এখানে ডিসকাউন্ট ফ্যাক্টরটা কিভাবে বের করবো? ডিসকাউন্ট ফ্যাক্টরের জন্য আমার প্রশ্নের মধ্যে পার্সেন্টেজ দেওয়া থাকবে প্রতিটা প্রজেক্টের জন্য, ডিসকাউন্ট রেট। কথা বুঝছো? এই যে আমরা একটা সূত্র এখানে দেখতেছি, ডিসকাউন্ট ফ্যাক্টরের একটা সূত্র আছে। ডিসকাউন্ট ফ্যাক্টরের সূত্র হচ্ছে 1/1 প্লাস আর টু দি পাওয়ার টি। ঠিক আছে, 1/1 প্লাস আর টু দি পাওয়ার টি। টিটা কি? টিটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ইয়ারের জন্য। দেখ আমার এখানেও কিন্তু একটা টি লাগতেছে, এখানেও একটা টি লাগতেছে, এখানেও একটা টি লাগতেছে। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার জন্য এক একটা জায়গায় টি লাগতেছে আমার। ঠিক আছে, যেমন দেখ এইটার জন্য টি হচ্ছে 0, এইটার জন্য টি হচ্ছে 1, এটার জন্য টি হচ্ছে 2। বুঝতে পারছিস? তো প্রত্যেকটার জন্য আমার আগে ক্যালকুলেট করে বের করতে হবে ডিসকাউন্ট ফ্যাক্টরটা কি। এটার জন্য এই সূত্রে বসাইতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ফার্স্টেরটার জন্য টি 0, টি জিরো কথা বল। হ্যাঁ টি 0, এটা বসানোর পরে, এটা বসানোর পরে না আমাদের 1 আছে, ওইটা পরের কথা। ঠিক আছে, ফার্স্টেরটার জন্য আমাদের টি হচ্ছে 0। বুঝছো? হ্যাঁ, তো এই ক্যালকুলেশন প্রত্যেকটার জন্য বের করে আস্তে আস্তে আমরা দেখবো। যেমন এটার জন্য কি করব, আচ্ছা ডিসকাউন্ট রেট কিন্তু প্রথম প্রজেক্টের জন্য 8% দেওয়া আছে, 8% দেওয়া আছে। 8%-এ আমরা পার্সেন্ট ভেঙে 0.08 লিখে দিলাম। বুঝছো? বুঝছো? এটার জন্য আমরা করব একটা, টি এর মান একরকম হবে। এটার জন্য করব টি এর মান 1 হবে। এটার জন্য করব জাস্ট টি এর মান এখানে 2 হবে। এটার জন্য করব টি এর মান 3 হবে। এভাবে সিরিয়ালি করব। বুঝতে পারছো? হ্যাঁ, এরপরে হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো। ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোটা কিছুই না, এটার সাথে এটা গুণ, আর কিছুই না। কথা বুঝছো? প্রজেক্টের এই যে এই মানগুলোর সাথে এটা গুণ। এই, বুঝতে পারছো? হ্যাঁ, এই সবগুলা যদি আমি যোগ করে দিই, তাইলে যেটা পাবো সেটাই হচ্ছে ওই প্রজেক্টের এনপিভি। বুঝছো সূত্র? এই যে এখানে এটা বলে দিছি, কিন্তু এটা একটু দেখতে বিচ্ছিরি লাগে। এই যে এনপিভি বের করার সূত্র হচ্ছে গিয়া ওই ডিসকাউন্ট ফ্যাক্টরের সাথে ভ্যালু ইন দ্যাট ইয়ার, এই যে ভ্যালু ইন দ্যাট ইয়ার গুণ করে ওইটার আবার সামেশন করবো 0 থেকে টি এর সাপেক্ষে, মানে 0 থেকে 6 বছরের সাপেক্ষে আর কি। এটা স্যারের স্লাইডে লেখা নাই, তো আমি লিখে দিছি আর কি। বুঝতে পারছো? তো এইভাবে এনপিভি পেয়ে গেলাম। এই ক্লিয়ার? জিনিসটা কুইজে আসছিল? হ্যাঁ, এইটা কুইজে আসছে তো আমার। এইভাবে এইভাবে কুইজটা কুইজে বিশ্রী লাগছে কেন দেখতে? কুইজে বিচ্ছিরি লাগছে কারণ আমি তো এখানে মাত্র একটা প্রজেক্টের জন্য করছি, এখানে আরো 2টা প্রজেক্ট আছে না, ওই দুটো করিনি আমি এই কারণে। দুইটা ঠিক সেম আছে, ফর, শর্টই লাগলো। আমাদের এত টাইম লাগছিল কেন? ও এই ক্যালকুলেশন করতে বেশি টাইম লাগে। যেমন দেখ তুই পড়তে, আচ্ছা না ক্যালকুলেশন করতে টাইম, আমি জানি না ওই সময় মনে প্র্যাকটিস ছিল না দেখে। হ্যাঁ হ্যাঁ ও মনে তারপর হয়। হচ্ছে কি জানি লিখতে বলছিল না? হ্যাঁ হ্যাঁ, কোনটা ভালো বেশি কোনটা ভালো খারাপ, আমি আমি ওইটা আসতেছি এখন পর্যন্ত, মানে কিভাবে কোনটা ভালো কোনটা খারাপ ওগুলো আসতেছি। ঠিক আছে, তো এখন হচ্ছে এই যে আমরা 4টা জিনিস পাইয়ে গেলাম প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রজেক্টের জন্য, 4টা জিনিস আমরা পাইয়ে গেছি। ঠিক আছে, এটা আমি 4টা জিনিস সবগুলোর ক্ষেত্রে, আমি আবারও বলতেছি সবগুলোর ক্ষেত্রে বারবার এই 4টাই করা লাগবে না। যেটা পোস্টে বলবে সেটা করা লাগবে, যদি কম্পেয়ার করতে বলে তাহলে সবগুলোই করা লাগবে। কথা বুঝছো? কারণ এক একটার ক্ষেত্রে দেখবি এক এক রকম আসতেছে। ঠিক আছে, তো একটা ক্ষেত্রে দেখবি না, কুইজে আমাদের এনপিভি বের করতে বলছিল, মুগ্ধ মাতুব্বারি করে আরো বের করছে। বুঝছো? আর মনে হয় না, কুইজে মনে হয় বলছিল যে দাঁড়া দাঁড়া, না 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 হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। কুইজ হচ্ছে আমরা সবগুলা কেন করছি, কুইজে বলছে কোনটা প্রিফার করব, এটার মধ্যে কোনটা বেটার হবে। আমরা এটা দেখবো, এই যে লেখা আছে ফর বিগ প্রজেক্ট, যত বড় প্রজেক্ট হবে তার জন্য আমাদের হচ্ছে এনপিভি আর পিভিপি সুটেবল। কথা বুঝছো? বড় প্রজেক্ট গুলোর জন্য। তো যাই হোক, আচ্ছা এখন আমরা দেখি কোনটা কি আসবে। ঠিক আছে, তো আমরা 4টা জিনিস পাইলাম, এনপি, পিভিপি, আরওআই, আর হচ্ছে এনপিভি। এনপির ক্ষেত্রে এটা কি নেট প্রফিট না? যে প্রজেক্টের প্রফিট বেশি হবে সেটা ভালো নাকি? এ প্রজেক্টের প্রফিট আছে 4,000, বি প্রজেক্টের প্রফিট আছে 5,000, সি প্রজেক্টের প্রফিট আছে 6,000, কোনটা ভালো এখন বল? প্রজেক্ট সি। হ্যাঁ সি, এই জন্য সি প্রজেক্টের ওয়াইজ, নেট প্রফিটের ওয়াইজ সি ভালো, তারপরে বি, তারপরে ডি। ক্লিয়ার? বাস, এরপর আছে পে ব্যাক পিরিয়ড। ঠিক আছে, পে ব্যাক পিরিয়ড একটা জিনিস ভাব, তুই যত তাড়াতাড়ি টাকা পরিশোধ করে দিতে পারবি তত ভালো না তোর জন্য? তারপরে আস্তে আস্তে তোর প্রফিট হবে তোর সব নিজের। কথা কি বুঝতেছো? পে ব্যাক পিরিয়ড তুই যত তাড়াতাড়ি টাকা পরিশোধ করে দিতে পারবি। তো দেখ এখানে দেখ, পে ব্যাক পিরিয়ড হচ্ছে গিয়া এ প্রজেক্টে 2 বছর লাগছে,
বি প্রজেক্টে 4 বছর লাগছে, আর সি প্রজেক্টে 3 বছর লাগছে। তার মানে কোনটা ভালো হবে বল? কারণ তুই তাড়াতাড়ি কোন প্রজেক্টে টাকা A। পরিশোধ করে দিতে পারছিস। হ্যাঁ অবশ্যই এ। তার মানে এ প্রজেক্ট বেটার, তারপর কিন্তু সি, তারপরে হচ্ছে বি। কথা বলছো? আমাদের কিন্তু ভেরিয়েশন আইসা বললো এটাই। এখন হচ্ছে আমাদের এরকমই বের করতে হবে যে নেট প্রফিট ওয়াইজ কার কিরকম ভ্যালু, মানে কোন প্রজেক্টের ইয়া বেশি, পে ব্যাক পিরিয়ডের উপর কোন প্রজেক্টের ইয়া বেশি, আরওআই এর উপরে বেশি, এনপিভি এর উপরে বেশি। বুঝতে পারছো? এইভাবে আমাদের বের করতে হবে। তারপরে কম্পেয়ার করতে বলবে যে কোনটা কি ভালো কোনটা কি হ্যান এই। তো গেল। এরপরে হচ্ছে আরওআই। আরওআই হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আরওআই পার্সেন্টেজ, আরওআই এর জন্য কোনটা ভালো? তারা এনপিভি যার বেশি সে ভালো। আচ্ছা, আরো এর জন্য পার্সেন্টেজ যার বেশি, এটা কেন ভালো আমি পড়ি নাই, দেখি না, টাইম ছিল না। তো হচ্ছে গিয়া যার পার্সেন্টেজটা বেশি সে হচ্ছে ভালো। ইনভেস্টমেন্টে যত বেশি রিটার্ন পাবি ওটা তো বেশি হ্যাঁ ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, এই তো তাহলে তো হয়ে গেল। তাহলে এই যে তো ইনভেস্টমেন্টে যত বেশি রিটার্ন পাবো, তো এখানে দেখ 10 সি প্রজেক্টে 10% পাচ্ছি, এটা 5.95 আর এটা হচ্ছে 8.3, তাহলে অবশ্যই সি প্রজেক্ট ভালো, তারপর হচ্ছে এ প্রজেক্ট, তারপরে হচ্ছে বি প্রজেক্ট। ওকে, তারপরে হচ্ছে এনপিভি। ঠিক আছে, এনপিভির ক্ষেত্রে একটু দেখতে দে। এনপিভি, এনপিভির ক্ষেত্রে যার বেশি সে ভালো। এনপিভি হচ্ছে গিয়ে, হ্যাঁ, এনপিভির ফুল ফর্ম দ্বারা একটু দেখতে দে। নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু মোস্ট প্রবাবলি আমার এটা খেয়াল নাই, নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে প্রজেক্টটার বর্তমান ওই যে ওকে ওকে ঠিক আছে, তো হয়ে গেল। ওকে, তো হচ্ছে এইটাই মানে তো আমার কাছে এনপিভি। এখন যতটুকু প্রেজেন্ট আছে এটাই তো। যতটুকু প্রেজেন্ট না, যতটুকু মানে ওই এরকম কিছু একটা, ঠিক আছে। মানে এটা তো যত বেশি আমার তত লাভ। তত লাভ, হ্যাঁ, ঠিক আছে, তত লাভ। তো এ প্রজেক্টের ক্ষেত্রে দেখ, এ প্রজেক্টের ক্ষেত্রে আছে 2000 সামথিং, তারপরে বি প্রজেক্টের ক্ষেত্রে আছে 1800, সি প্রজেক্টের ক্ষেত্রে আছে হচ্ছে গিয়া তো হচ্ছে গিয়ে ক্লিয়ার। তো এইভাবেই এই সিবি অ্যানালাইসিস করতে হয়। সিবি অ্যানালাইসিস কয়েকটা প্র্যাকটিস করে যাইস, স্যারের দেওয়াগুলা একটু, এগুলো এগুলো একটু দেখে নিস কোনটার কি কাজ, কোনটা বেনিফিট বেশি। এই যে এখানে বলা আছে সবকিছু, টেক্স নো অ্যাকাউন্ট অন টাইমিং অন অফ ক্লিয়ার ক্যাশ ফ্লোস, তো নট দ্য বেস্ট টেকনিক টু ইভালুয়েট দ্য প্রজেক্ট, ঠিক আছে, এগুলো সবকিছু বলা আছে। ঠিক আছে, এগুলো একটু দেখে নিস, কোনটা কি কেন ইউজ করব, কোনটা কেন, এই যে এই পাশে এটাও বলে দিছিস, ঠিক আছে। তো কোনটা কেন ইউজ করবো, কি কারণে ইউজ করতে হয়, এটা বলা আছে, দেখে নিস, ঠিক আছে। হ্যালো। এরপরে হচ্ছে ইন্টারভিউ, আচ্ছা ইয়ে সরি, এরপরে হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং একটা প্রজেক্টের। আচ্ছা, একটু আদান দিছে, তো একটা মিনিট একটু ইয়া করি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি, ডিএফডির জন্য স্যার মনে হয় একটা বই সাজেস্ট করছিল, বুঝছো? তো ওই বইটা লাগবে। আহ, দিছে। ও সেরা, আর তাতেও গ্রুপে 13তে দিছে। দিছে। ও হ্যাঁ, তো ওইটা, ওইটার মধ্যে ডিএফডিটা প্র্যাকটিস করতে হবে আমাদের। আমি প্র্যাকটিস করি না, আমি পাই না এই বইটা, বুঝছো? ডিএফডির বেসিকটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, প্র্যাকটিস ওখান দিয়ে করা লাগবে, আমি দেখি রাতের মধ্যে করতে পারি কিনা। প্রিয়, কালকে সেকেন্ড বাসে আয়। দোস্ত আমার তো এত তাড়াতাড়ি কেমনে কি করবো, আল্লাহই জানে। এখানে এসে প্র্যাকটিস কর, বাসায় কি করবি? আমি তো ঘুমাই লেট করে, যদি তাড়াতাড়ি ঘুমাই তাহলে আসবো। আমি ঘুম দিয়ে উঠি 11টা না 12টায়, 11টায় উঠি always। আচ্ছা দেখি, আমি যদি আজকে তাড়াতাড়ি ঘুমাই যাই, শেষ করে ফেলি। আমার এআই পড়া লাগবে একটুখানি, তো এআই পড়ে তারপরে যদি ওইগুলো শেষ করি। এআই তো 3টা ভিডিওতেই শেষ হয়ে যাবে, ধ্রুব সব ডিটেইলে পড়ায় দিচ্ছে। ও, ওইটার মধ্যে কি নওরিন নামেরও পার্ট আছে? না না, নরিন এটা নাই, শুধু নরিনের পড়লে বেশি না। আচ্ছা, তো এই স্যারেরটাও বুঝিনি আমি, এআই কিচ্ছু পারি না ভাই, আমার দ্বারা কোডিং পসিবল না। আচ্ছা যাই হোক, তো
এখন হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং, ঠিক আছে। ইনফরমেশন গ্যাদারিং মানে কি, আমরা একটা প্রজেক্টের জন্য কয়েকটি ইনফরমেশন গ্যাদার করব, ঠিক আছে। ইনফরমেশনটা কেমনে আর কি কাজে লাগাবো, ওই ইনফরমেশন গ্যাদার করে কিভাবে প্রজেক্ট ইমপ্রুভ করবো, এটা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং, ঠিক আছে। ইনফরমেশন গ্যাদারিং দুই প্রকার, ইন্টারেক্টিভ মেথড, নন ইন্টারেক্টিভ মেথড। নন ইন্টারেক্টিভ মেথড আমি এখনো পড়িনি, ঠিক আছে, আমি এটা পরে পারলে দেখাই দিব, ঠিক আছে। তো ইন্টারেক্টিভ মেথডের তিনটা পার্ট, একটা হচ্ছে ইন্টারভিউ, ঠিক আছে, সার্ভে কোশ্চেনারিজ, আর জয়েন্ট অ্যাপ্লিকেশন ডিজাইন, ঠিক আছে। তো এগুলো একটু দেখে নিস, কোনটা কি কাজ করে, কিভাবে কি হয়, মানে এগুলো একটু মুখস্থ রাখিস আর কি, কোনটা কি। আচ্ছা আমি ওটা এমনি দেখাই দিচ্ছি, ইন্টারভিউ কয় প্রকার এগুলো দেখাই দিই নর্মালি। ইন্টারভিউ হচ্ছে মানে একটা ইন্টারভিউতে তুই কোশ্চেন করবি, কোশ্চেনটা চার ভাগের হইতে পারে, চার রকমের হইতে পারে, ঠিক আছে। চার রকমের হচ্ছে ওপেন এন্ডেড, ক্লোজ, বাইপোলার আর প্রো, ঠিক আছে। তো ওপেন এন্ডেড কি, ওপেন এন্ডেড হচ্ছে তুই একদম মানে মন খুইলা প্রশ্ন করতে পারবি, ঠিক আছে। মন খুইলা প্রশ্ন মানে তুই একদম একটু ক্লোজ কথা বল, যেমন দেখ, হোয়াট ইমপ্রুভমেন্ট ইউ লাইক টু সি ইন আওয়ার প্রজেক্ট, কথা বুঝছো, মানে একদম মানে একদম হলে গিয়ে বেসিক আনপ্রফেশনাল প্রশ্ন আর কি, ঠিক আছে। আর প্রফেশনাল প্রশ্ন যেটা থাকবে, প্রফেশনাল প্রশ্নটা হয় ক্লোজড এন্ডেড। যেমন হচ্ছে নাকি প্রফেশনাল প্রশ্ন বলতে কি বোঝায়, যেমন হচ্ছে তুই অপশনই সিলেক্ট, একটা সার্ভে নিচ্ছ, সার্ভে একটা অপশনই সিলেক্ট করে দিলি, অপশনটা যেরকম যে ওই অপশনের বাইরে, যেমন হলে কি আমরা কি ওই যে সার্ভে টিচার ইভালুয়েট করি না, টিচার ইভালুয়েট ওই যে কোন কোর্সের জন্য কি মানে কোন টপিকের জন্য স্যার কেমন পড়াইছে, ওটা তো একটা সার্ভের মতন আমরা দেই না, স্ট্রংলি অ্যাগ্রি স্ট্রংলি ডিসএগ্রি ওইভাবে দেই না। কিন্তু ওপেন এন্ডেড হলো গিয়ে একদম মন খোলা, আর ক্লোজ ডে হচ্ছে হলো গিয়া তুই ওই টাইপের সার্ভে টাইপের প্রশ্ন করবি, ঠিক আছে। যেমন হচ্ছে এই যে দেখ, এখানে এটা বলছে, যেমন দেখ, হোয়াট ইমপ্রুভমেন্ট ইউ লাইক টু সি ইন আওয়ার প্রজেক্ট, ঠিক আছে, একদম একটা আনপ্রফেশনাল প্রশ্ন, তো এটা মানুষের যে এই কথা বললি কেমন লাগে না। তো এটার দ্বারা অ্যাডভান্টেজ গুলো কি কি, অ্যাডভান্টেজ গুলো হচ্ছে মানে ডাটার কোয়ালিটি ভালো হয়, ঠিক আছে, কারণ তুই তো ও তো করে মন খোলাই উত্তর দিবে, ঠিক আছে। ডাটা কিন্তু অনেক বড় হয়, ঠিক আছে, ডাটা কিন্তু অনেক বড় হয়, মন খোলা উত্তর দেওয়ার কারণে ডাটার ডেপথ তো ভালো হয়, ঠিক আছে। এবং অনেকগুলো ভ্যারিয়েবলও পসিবল, কারণ ওই তো তোরে সুন্দর মতো বুঝাই বলবে যে হ্যাঁ তোমার প্রজেক্টের এটা করো ওইটা করো, এই জন্য অনেকগুলো ভ্যারিয়েবলও পসিবল। কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজ আছে, ঠিক আছে, ডিসঅ্যাডভান্টেজ অনেকগুলো আছে, একটু দেখে নিস, ঠিক আছে। যেমন হচ্ছে এটা টাইম অনেক বেশি লাগে, ইন্টারভিউর কন্ট্রোল একটা টাইমে হারাই ফেলবি, এই মানে ইমপ্রুভমেন্টের প্রজেক্টের কথা বলতে যায় তুই অন্য একটা প্রজেক্টের সাথে কম্পেয়ার করে বলতেছে, বা অন্য একটা প্রজেক্টের সাথে কথা বলে মানে কন্টেক্স হারাই ফেলতেছিস, কথা বুঝছো। তো এটা হচ্ছে ওয়ান ডিসঅ্যাডভান্টেজ। নাম্বারটা হ্যাঁ হ্যাঁ, ওয়ান আমি করছি মেয়োনিজ কন্ট্রোল অফ দ্য মে লুজ কন্ট্রোল অফ দ্য ইন্টারভিউ, ঠিক আছে। তো এটাই, ঠিক আছে। তারপরে ওই দেখবি যে ওই কথায় অনেক ইরেলেভেন্ট ইনফরমেশন আসে, এইগুলো বুঝতে পারছিস, এগুলো হচ্ছে লাগে ওপেন এন্ডেড এর। এবার ক্লোজ টাইপ অফ ইন্টারভিউ হচ্ছে গিয়া এই যে সার্ভে টাইপ কোশ্চেন থাকবে, ঠিক আছে। সার্ভে টাইপের মোটামুটি কোশ্চেন থাকবে, এটার মধ্যে যেমন দেখ, আহ আহ, উদাহরণ দেই নাই, এই যে উদাহরণ দিছি, হোয়াট ফ্যাক্টর আর ইম্পর্টেন্ট ফর ইউ টু বাই এ স্মার্টফোন, ঠিক আছে। একটা তুই স্মার্টফোন ব্র্যান্ড খুললি, একটা কোম্পানি খুললি, কোম্পানি খোলার পরে তুই একটা সার্ভে করলি, ঠিক আছে, যেমন হচ্ছে গিয়া তোর কি কি ইয়া লাগবে, ঠিক আছে, তোর মানে কি কি স্মার্টফোনটা কেনার জন্য তোর আসলে মানে তোর ক্রাইটেরিয়া কি, ঠিক আছে। কিন্তু তুই এটা আগে থেকে প্রি ডিটারমাইন করে দিচ্ছ, এর বাইরে কিছু বলতে পারবি না, যেমন স্মার্টফোনটা সুন্দর হওয়া লাগবে, স্মার্টফোনটার মধ্যে 10টা ক্যামেরা থাকা লাগবে, এরকম কিছু বলতে পারবি না। তোর অপশন কি দেখ, ব্র্যান্ড ভ্যালু হইতে হবে, প্রসেসর ভালো হইতে হবে, প্রাইস হইতে হবে। তুই এটার মধ্যে মাল্টিপলও সিলেক্ট করতে পারিস, একটাও সিলেক্ট করতে পারিস। এইটা হচ্ছে ক্লোজ, মানে অনেক ইয়া, মানে তুই কোনো এলাবোরেটলি কোনো কিছু ইয়া করতে পারবি না, এক্সপ্লেন করতে পারবি না, কথা বুঝছো। হ্যালো, এটাই। তো এটা অ্যাডভান্টেজ হচ্ছে টাইম বাঁচে অনেক, এটা তো চান্স অ্যাডভান্টেজ গুলো দেখে নিস, ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বোরিং অনেক, রিচ ডিটেল নাই, ঠিক আছে। কিছু আইডিয়া মিসও করে ফেলতে পারো, ঠিক আছে। তো এক্সাক্ট আসলে ইয়া জানতেও পারতেছ না তোরা কি লাগতেছে, ঠিক আছে। তো ক্লোজ, এইটা হচ্ছে ক্লোজ। হ্যাঁ, এগুলো হচ্ছে সব ইন্টারেক্টিভ মেথড। ইন্টারেক্টিভ মেথডের মধ্যে তিনটা দেখছিলাম, ইন্টারভিউ, সার্ভে, কোশ্চেনারিজ, এটা ইন্টারভিউটা দেখাচ্ছি, আমি মনে হয় বাকিগুলোও করি নাই, Shit, man. যাই হোক, দেখি। আচ্ছা আমি করবো, আমি এরপরেই ডিরেক্ট হচ্ছে ডিএফডি তে চলে গেছি, এরপরে আরো দুইটা পার্ট আছে, দেখি আমি, তোরা এইটুক শেষ কর আগে, প্র্যাকটিস কর। হ্যাঁ, কনফিডেন্স আছে, নন ইন্টারেক্টিভ আছে, ডাটা ফ্লো ডায়াগ্রাম আছে, আর আমি করি নাই, আমি জানি না, আমি এটা দেখি নাই, দেখি নাই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ডিএফডি পড়াবো, ডিএফডি দেখাচ্ছি, ডিএফডি ইজি আছে, ডিএফডি প্র্যাকটিস করি না কিন্তু ডিএফডি ডিএফডি পারা যায়, ঠিক আছে। আচ্ছা, তো এরপর হচ্ছে বাইপোলার। বাইপোলার হচ্ছে একটা টোস্ট টাইপই, ঠিক আছে। টোস্ট টাইপের মধ্যে তোর ওই যে আমরা দেখি না, অ্যাগ্রি, তারপরে কি বলে স্ট্রংলি অ্যাগ্রি,
স্ট্রংলি ডিসএগ্রি, এরকম কিছু অপশন থাকে। ওই যে আমরা ওই যে সেলিব্রিটি কি যেন ওই যে গ্লাস রাইটা দেয় পাশে, ওগুলো বিভিন্ন ভিডিও দেখছি না, যে বলে যে কোন একটা কোয়েশ্চেন করে ওইটার উপরে অ্যাগ্রি করতে বলে অথবা ডিসএগ্রি করতে বলে, বা হইলে একবারে বেশি ডিসএগ্রি। হ্যাঁ হ্যাঁ, এটা হলো গিয়ে আমি বলি যে স্ট্রংলি অ্যাগ্রি, ঠিক আছে, এইরকম কোশ্চেন, ঠিক আছে। এই তো যাই হোক, আই হ্যাভ ব্যাটারি লো কেন, শিট ম্যান। যাই হোক, তো তারপরে হচ্ছে হলো গিয়া প্রোব। প্রোব, ঠিক আছে। প্রোব হচ্ছে হলো গিয়া, এটা হচ্ছে হলো গিয়া মানে প্রিভিয়াস কোশ্চেনের উপরে মানে আরো বড় ধরনের ডিটেলস জানতে চাই, বুঝতে পারছো, একটা ডিটেলস। তো মানে এটা এই প্রোবটা করা হয় কেন? প্রোবটা করা হচ্ছে হলো গিয়া টু গেট মোর মিনিং, ঠিক আছে। আসলে তুই জিনিসটা জানতে চাচ্ছ ওইটার আরো, তো এইটা এক টাইপের বলা যায় যে হচ্ছে আমাদের ওপেন এন্ডেড, কথা বুঝছো। ওপেন এন্ডেড হলো ব্রড ভার্সন, কথা বুঝছো। এটা হলো গিয়া প্রুফটা মোস্ট প্রবাবলি হচ্ছে হলো গিয়া তোর মানে সার্ভে যেমন ইন্টারভিউ যেমন নেই কি সার্ভে করি কি রাস্তার একটা মানুষের ধরেও তো সার্ভে করা যায়, ঠিক আছে। কিন্তু এই প্রুফ হচ্ছে খুব তুমি ইয়েস কেন দিলা? হুম 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 হুম। টিচার্স এভ্যালুয়েশনে তো হচ্ছে আমাদের এগ্রি ডিসএগ্রির পর একটা ইয়ে দেয় যে তুমি কি ইমপ্রুভমেন্ট চাচ্ছ। ও তাহলে ওইটাই মনে হয় প্রুফ, তাইলে হ্যাঁ ঠিক আছে। আরে ভাই তাহলে আমি গেস ম্যাটার্স এর কি ভিডিও দেখি তাহলে। যাই হোক, তো যাই হোক, তো প্রুফ তো ক্লিয়ার হইলি তাহলে, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটু অ্যাট্রিবিউট কয়েকটা আছে ওপেন এন্ডেড আর ক্লোজ এর, একটু তারা দেখি এখানে আছে কিনা, দেখাই দিই, পড়ছিলাম, হয়ে গেল। আচ্ছা, স্যার যে ক্লাসে এত কিছু লিখে, এগুলা কি সব লিখছো হ্যাঁ, ইয়েতে? না সব লেখি নাই তো, ওই যে এই যে মানে আমার এ- কি এই যে দেখ স্লাইডার ওপেন করতে হবে? ভাই, স্যারের ক্লাসে ফোকাস করা যায় না, সবাই কথা বলে দেখে ফোকাস করে, এই জন্য আমিও পরে কথা ক্লাসগুলো হচ্ছে, আর করি না। আমার কি আর স্লাইড খুলে দেখতে হবে নাকি তোর জিনিসপত্র পড়লে? না, যতটুক পর্যন্ত আছে টপিক আপাতত আমি দেখাই দিতেছি কোন পর্যন্ত টপিক আমার আছে, কভার হচ্ছে, ঠিক আছে। এটার বাদে যদি আমি না দেই তাহলে স্লাইড খুলে দেখিস, ঠিক আছে, নাইলে স্লাইড খুলে দেওয়ার দেখা লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এই যে অ্যাট্রিবিউট, এটা আসবে কিনা আমি জানি না, এই কারণে অ্যাট্রিবিউটের জন্য জায়গাটা আমি ফাঁকা রাখছি, আমি পরে দেখে নেব। অ্যাট্রিবিউট মানে হচ্ছে ওপেন এন্ডেড এর রিলায়েবিলিটি অফ ডাটা কেমন হবে, লো হবে, ক্লোজ, ওপেন এন্ডেড এর ক্ষেত্রে লো, আর ক্লোজ এন্ডেড এর ক্ষেত্রে হাই, কথা বুঝছো। এইরকম এইটাই, এটা এফিসিয়েন্ট অফ ইউজ অফ টাইম। ওপেন এন্ডেড নাই তো, কারণ আমাদের অনেক টাইম নষ্ট হইতেছে, ক্লোজড হচ্ছে অনেক হাই এফিসিয়েন্ট ওয়েতে আমরা টাইম করতে পারতেছি। তো এবার হচ্ছে প্রিসিশন অফ ডাটা, ওপেন এন্ডেড এর প্রিসিশন কম, ঠিক আছে, প্রিসিশন কম কিন্তু মানে হিজিবিজি জিনিস বেশি শুনতে পারবি। আর ক্লোজড এন্ডেড তুই যেটা জানতে চাচ্ছ ওইটাই তুই শুনতে পারবি, এটাই এখানে বলছে, বুঝতে পারছো। এটা হচ্ছে অ্যাট্রিবিউট, আমি জানি না এটা আসবে কিনা, আমি এটা ফাঁকা রাখছি ওই কারণে। আচ্ছা, এরপরে হচ্ছে আহ হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের অ্যারেঞ্জিং কোশ্চেন গুলো আমরা কেমনে অ্যারেঞ্জ করতে পারি, ঠিক আছে। অ্যারেঞ্জ করতে পারি কিভাবে? তো আমরা অ্যারেঞ্জ করতে পারি হচ্ছে গিয়ে যেমন দেখে যে পিরামিড শেপ, তিন ভাবে অ্যারেঞ্জ করতে পারি। পিরামিড শেপ দিয়ে অ্যারেঞ্জ করতে পারি, হার্টেল শেপ দিয়ে অ্যারেঞ্জ করতে পারি, ডায়মন্ড শেপ দিয়ে অ্যারেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো একটা কোশ্চেনে তো আমি সবকিছুই ক্লোজ এন্ড কোশ্চেন রাখবো না। ওই যে যেমন দেখ আমাদের টিচার ইভালুয়েশনে কি ছিল, একটা তোর হচ্ছে ইয়া টাইপ কোশ্চেনও ছিল, বাইপোলার টাইপ কোশ্চেনও ছিল, তার উপরে তার শেষে যে আমাদের প্রোব টাইপ কোশ্চেনও ছিল। তো সেই জন্য হচ্ছে আমাদের অ্যারেঞ্জ কোশ্চেনের জন্য আমরা সব ওইভাবে রাখতে পারবো না। তো অ্যারেঞ্জিং কোশ্চেনের জন্য একটা ইন্টারভিউতে মেইনলি হচ্ছে কি আমাদের ওপেন আর ক্লোজড ইউজ হয়, ঠিক আছে। তোর ওপেন আর ক্লোজড এর মধ্যে হচ্ছে কি পিরামিড শেপের মধ্যে, দেখ এই জায়গাটা কি পিরামিডের উপরে কি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে না নাকি, আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে উপরের শেপটা হচ্ছে ক্লোজড, একটা ক্লোজড শেপ প্রশ্ন করে তারপরে এই ক্লোজড এর উপরে আবার ওপেন এন্ডেড। যাই হোক, এটা এটা একটু আমি ক্লিয়ার না, আমি এটা ক্লিয়ার হবো না, প্যারা নাই। ফাইনাল হচ্ছে কি ওপেন, ওপেন উপরে থাকবে আর ক্লোজ নিচে থাকবে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে তোর ডায়মন্ড শেপ হচ্ছে গিয়ে ক্লোজড, ওপেন, ক্লোজ, ঠিক আছে। হ্যালো, বুঝছি। এই যে নেক্সট। এখানে এখানে এখান দিয়ে দেখে নিস, এই যে এই, হ্যাঁ হ্যাঁ, ফারদিন কি করছে? ওপেন ক্লোজ ওপেন। আচ্ছা। তো অ্যারেঞ্জিং কোশ্চেনের এই যে এখান থেকে এগুলো একটু দেখে নিস যে পিরামিড স্ট্রাকচার আসলে কি করে, ঠিক আছে। তারপর প্রত্যেকটা স্ট্রাকচার আসলে কাজটা কি,
যে দেখ এই প্যানেল এগুলো একটু দেখে নিস, এই যে স্লাইডেরটা দেখিস, এই যে ক্লোজিং ইন্টারভিউতে একটা ইন্টারভিউ ক্লোজ করবো কিভাবে, ওই যে দেখ থ্যাংক দেম ফর দেয়ার টাইম এন্ড শেয়ারিং হ্যান্ডস, এরকম ভাবে ক্লোজ করবি। তারপরে হচ্ছে এরপরে হচ্ছে কয়েকটা জিনিস আছে, এই যে এটা হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশন ডিজাইন, এটাও আমি করি নাই, ঠিক আছে, আমারটার মধ্যে না, আমারটা ডিরেক্ট ডাটা ফ্লো ডায়াগ্রাম, টাইম পাইনি আমি, ডাটা ফ্লো ডায়াগ্রাম ইম্পর্টেন্ট লাগছে দেখে করে দিচ্ছি। তো এগুলো একটু দেখে নিস, আর আমি যদি শেষ করতে পারি তাহলে আমি আমি আচ্ছা আমি দেখি আগে আইএসডি ধরে তারপরে এআই ধরে। হ্যাঁ হ্যাঁ, বেশি না, কনসেপ্ট বেশি না, হালকা। ওই exam। ও আচ্ছা এটা আচ্ছা শোন রিয়ান্ত, বল। এক কাজ কর, 11টার মধ্যে সব তোর ইন্টারঅ্যাক্টিভটা শেষ কর, আর একটু কিউবিটা দেখ, তারপর আবার একটা ক্লাস নে কিউবির উপরে। আচ্ছা ঠিক আছে, তাহলে বাকিটা শেষ করে দেখি। মানে 11টার মধ্যে হয়ে যাবে না তোর? ইনশাল্লাহ ট্রাই করবো, 11টা বা 12টা এরকম কিছু। হ্যাঁ, এবার হচ্ছিল কি এই ইন্টারেক্টিভটা, নন ইন্টারেক্টিভটা তাহলে দেখাইলাম না, নন ইন্টারেক্টিভটা তাহলে আমি শেষ করে দেখি। আহ, এটা তো হ্যাঁ আমার আমার ইয়া অফ হয়ে যাবে, হেডফোন অফ হয়ে যাবে, শিটম্যান। যাই হোক, ডিএফটি টা তাড়াতাড়ি বুঝাই দিই। হ্যাঁ হ্যাঁ, ডিএফডি তো, হুম, আচ্ছা, কে কে? হ্যাঁ, ওয়াইন্ড হগ দিয়ে করছি। আচ্ছা, তো না, অত এত সমস্যা প্যারা হয় না, আমার প্যারা হয় না। ওয়াইন্ড হগ আর হচ্ছে কি আমার ওই প্যারালালে দুইটা চলতে থাকে, তো ওই যে আমার ইয়া কি বলে এমএসআই সেন্টার, দুটো চলতে থাকে, তো তো যেহেতু একটা চালাইতে আছি, তো এই যে এমএসআই সেন্টার আর হলো গিয়ে এই ওয়াইন্ড হগ চলতে থাকে, তো আমি ওইরকম ইয়া করি না, প্যারা কি, রিসোর্স দিয়ে কি করবো, তো গেম তো আর খেলি না কম্পিউটারে। যাই হোক, তো এখন হচ্ছে ডাটা ফ্লো ডায়াগ্রাম, ঠিক আছে। ডাটা ফ্লো ডায়াগ্রাম মেইনলি হচ্ছে হলো গিয়া এই যে দেখ, এ গ্রাফিক্যাল টুল ফর কমিউনিকেশন উইথ অল দ্য আদার পেজেস, মানে একটার সাথে আরেকটা পেজেস মানে কেমনে একটা ডাটা ফ্লো করতেছে, ঠিক আছে। তোর একটা প্রজেক্টের মধ্যে অনেকগুলো ফিচার্স আছে, ওই ফিচার গুলো কেমন ইন্টার কানেক্টেড হচ্ছে, তার জন্য হচ্ছে হলো গিয়ে আমরা ডাটা ফ্লো ডায়াগ্রাম ইউজ করবো, বুঝতে পারছো? তো ডাটা ফ্লো ডায়াগ্রামের হচ্ছে হলো গিয়া চারটা কনসেপ্ট আছে। একটা হচ্ছে এক্সটার্নাল এন্টিটি, ঠিক আছে, এক্সটার্নাল এন্টিটি যেমন হচ্ছে ইউজার, ঠিক আছে, ইউজার একটা এক্সটার্নাল এন্টিটি। তো এক্সটার্নাল এন্টিটিকে আমরা ট্রায়াঙ্গেল বক্স দ্বারা লিখতে পারি, সরি রেক্টেঙ্গুলার বক্স দ্বারা লিখতে পারি, ঠিক আছে। এই যেমন দেখে যে এই যে রেক্টেঙ্গুলার বক্স দ্বারা আমরা করছি, এটা একটা এক্সটার্নাল এন্টিটি, ঠিক আছে। এটা হচ্ছে বাইরের কাজ আর কি, মানে এই বাইরে থেকে তো আমরা দেখতেছি ইউজার, কিন্তু ভেতরে কি কাজ করতেছে এটা প্রসেসের মাধ্যমে আমরা দেখবো পরে, ঠিক আছে। এই তো এন্টিটিকে এই রেক্টেঙ্গুলার বক্স দিয়ে ডাটা ফ্লো হচ্ছে কি এই যে এইভাবে দুই দিকে অ্যারো, ঠিক আছে, দুই দিকে অ্যারো বা একদিকে অ্যারো, তুই যেভাবে যেমন এই যে এটা ডাটা ফ্লো, ঠিক আছে, বুঝতে পারছো? এই তারপরে হচ্ছে আমাদের প্রসেস, প্রসেস হচ্ছে গিয়া ওই যে যেমন হচ্ছে এই যে দেখ এরকম পারফর্ম, মেক, প্রসিডিওর, জেনারেট রিপোর্ট, এগুলো হচ্ছে একটা প্রসেস, ঠিক আছে। প্রসেসকে আমরা গোল চিহ্ন দ্বারা দেখাই। তারপরে হচ্ছে ডাটা স্টোর আর ডিবি স্টোর আর কি, ডাটা স্টোর যে হচ্ছে নাকি হচ্ছে না এটা বোঝানোর জন্য আমরা দুইটা সমান সমান চিহ্ন দিয়ে দেখাই, বুঝতে পারছো? এই জানি না, আমি ডাটা ফ্লো ডায়াগ্রাম আমি করি না, ইয়া করছে, পার্থ করছে, এটা আমি জানি না। আই মিন এক্সপ্লেইন করছিলাম। এটা এটা করলে আস্তে আস্তে দেখতে পারবি, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে কিভাবে আমরা কানেকশন দিতে পারি, ঠিক আছে। এনটিটি আর প্রসেসের সাথে কানেকশন যে দিব আমরা, ঠিক আছে, ওইটাকে আমরা কিভাবে দিব, ডাটা ফ্লো দিয়ে, কথা বুঝছো, ডাটা ফ্লো দিয়ে কানেকশন দিতে পারবো। এইটা হলো ডাটা ফ্লো দেওয়ার, এই যে ডাটা ফ্লোটা যে তুই দিচ্ছ, এটা কাদের কাদের মাঝে দিব, কথা বুঝছো, কাদের কাদের মাঝে আমরা দিতে পারবো। যেমন এনটিটি আর প্রসেসের মধ্যে ডাটা ফ্লো দেওয়া যাবে, প্রসেস আর ডিবি মানে ডাটা স্টোর বা ডিবি স্টোরের মধ্যে দেওয়া যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রসেস টু প্রসেসও দেওয়া যায়, একটা প্রসেস থেকে আর একটা প্রসেসও দেওয়া পসিবল, ঠিক আছে। কিন্তু কাদের মধ্যে দেওয়া যাবে না, এনটিটি আর এনটিটির মধ্যে দেওয়া যাবে না, এর সাথে এর দেওয়া যাবে না, কই গেল, সরি, এই যে এর সাথে এর দেওয়া যাবে না, বুঝছো। এই এনটিটির সাথে ডিবির দেওয়া যাবে না, প্রসেসই একমাত্র ডিবি রে, ডিবি মানে ডাটা স্টোর, যেখানে ডাটা স্টোর করতেছো সেখানে হচ্ছে প্রসেসের মাধ্যমে তুই এনটিটি অ্যাক্সেস করতে পারবে, কিন্তু ডিরেক্ট অ্যাক্সেস পাবে না। এই জন্য এনটিটি ডিবি অ্যাক্সেস করা পসিবল না, বা তুই ডাটা ফ্লো দিতে পারবি না। ডিবিও অ্যাক্সেস করা পসিবল না, একটা ডাটা স্টোরেজ আর একটা ডাটা স্টোরেজের অ্যাক্সেস দেওয়া পসিবল না, বুঝছো?
হ্যালো, হ্যাঁ। তো আর মনে হয় 1 মিনিট পড়াইতে পারবো সর্বোচ্চ, কারণ চার্জ শেষ ইয়ার হেডফোনের। তো আচ্ছা, তারপর আমার তো কম্পিউটারে মাইক নাই, তো হেডফোন দিয়ে পড়া লাগতেছে। যাই হোক, তো এরপরে হচ্ছে ডিএফডি লেভেল। এই যে ডাটা ফ্লো ডায়াগ্রামে কয়েকটা লেভেল আছে, তো টোটাল 3টা লেভেল, 3টা 0 1 2। ঠিক আছে, 0 1 2 একদমই বেসিক। যেমন হচ্ছে একটা নর্মাল অ্যাডমিশন কি হয়, ইউজার কি করে, একটা রিকোয়েস্ট পাঠায় অ্যাডমিশনের জন্য। ঠিক আছে, এইটা কি করবে, ও কি করবে, অ্যাডমিন প্যানেলে যা চেক করবে, অ্যাডমিন কি করবে, চেক করবে যে আচ্ছা না, বলি, ইউজার হচ্ছে রিকোয়েস্ট পাঠায়, ঠিক আছে, অ্যাডমিশন একটা প্রসেসে। অ্যাডমিশন কি করবে, ওর একটা রেসপন্স দেবে, তুমি এলিজিবল কি এলিজিবল না। অ্যাডমিন কি করতে পারবে, অ্যাডমিন চেক করতে পারবে কয়জন ইউজার অ্যাডমিশন হয়েছে। তো চেক করার জন্য মানে এটা ও চেক করতে পারবে বা রেসপন্স দিবে। ঠিক আছে, বা এরকমও হইতে পারে, ইউজার কি করবে, অ্যাপ্লিকেশন করার জন্য একটা রেসপন্স রিকোয়েস্ট পাঠাবে। ঠিক আছে, রেসপন্স রিকোয়েস্ট পাঠাবে, অ্যাডমিন ওটা চেক দিবে, তারপরে ও ওই অ্যাক্সেসটা দিবে। অ্যাক্সেস দেওয়ার পরে রেসপন্সটা ইউজারের কাছে যাবে। এটা একদম ইজি। এই লেভেল 0 কনসেপ্টটা কি, লেভেল 0 কনসেপ্ট হচ্ছে কোনো স্টোরেজ সিস্টেম নাই, এই যে ডিবি স্টোর, ডাটা স্টোর, এই স্টোরেজ সিস্টেম নাই, এবং প্রসেস খুবই অল্প। ঠিক আছে, নট একটা, এখানে একটা প্রসেস দেখাচ্ছি, 2টা হইতে পারে, কিন্তু প্রসেস ন্যাচারালি কম হয়। ঠিক আছে, এইটাই, বুঝতে পারছো? হ্যালো, ইয়েস। হ্যাঁ। হ্যাঁ, আমার একটা হেডফোন বন্ধ হয়ে গেছে, আর একটা বাইচে আছে কোনো মতে। যাই হোক, তো এরপরে হচ্ছে লেভেল 1। লেভেল 1 প্রসেস আর এন্টিটি বেশি। ঠিক আছে, এটা নর্মালি প্রসেস আর এন্টিটি অনেক বেশি এই লেভেল 0 থেকে, বুঝছো? লেভেল 0 থেকে যেমন দেখে এখানে প্রসেস আছে, ইউজার হচ্ছে গিয়ে পারফর্ম। আচ্ছা, তো এগুলো একটু দেখিস, বুঝছো? এখানে বলা আছে সবকিছু একদম পুরা ক্লিয়ার করে বলা আছে, দেখ কোন জায়গায় ডাটা ফ্লো করতে পারে, এখানে একটা অ্যারো চিহ্ন হবে। ঠিক আছে, এখানে একটা এই অ্যারো চিহ্ন হবে। জিনিসগুলোকে আমাদের বানাইতে হবে, আই মিন হ্যাঁ, এই জিনিসগুলো লেখাগুলা আমাদের বানাইতে হবে। বানায় বানায় লিখতে হবে হ্যাঁ, ইআরডির মতো। হ্যাঁ, হ্যাঁ, বানায় বানায় লিখতে হবে। ঠিক আছে, হ্যাঁ, 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 সিনারিও বেসিসে এটা করা লাগবে। এখন আমি হ্যাঁ, কুইজ টু তে আসছি, কুইজ টু। ও আচ্ছা, আমি ওগুলো দেখি না। আমি হচ্ছে কি এখন দিয়ে তোদের আমি কোশ্চেনটার অ্যান্সারটা আমি এখনই দিয়ে দিচ্ছি। এই ডিএফডি টা আমি আবার একটু সলভ করা লাগবে তো আমার, তো এই কারণে। বুঝতে পারছো? আচ্ছা, তো লেভেল 1 কি ক্লিয়ার, বুঝতে পারছি? আচ্ছা, লেভেল 2 এর কাজটা হচ্ছে, এখানে যে প্রসেসটা আছে না, এখানে যেমন এখানে মাল্টিপল প্রসেস আছে, এই প্রসেস গুলাকে আমরা ভাঙবো। কথা বুঝছো, প্রসেস গুলাকে ভেঙে অন্য আরেকটা প্রসেসে বানাবো। যেমন দেখ, এই যে পারফর্ম ইনটেক প্রসিডিওর, বুঝছো? এটা কি, একটা প্রসেস 1 প্রসেস, মানে 1 নাম্বার প্রসেস। এই 1 নাম্বার প্রসেসটা আমরা ভেঙে হচ্ছে আলাদা আলাদা প্রসেসে ভাগ করে দিছি আমাদের প্রজেক্ট ইভালুয়েশনের সুবিধার্থে। কথা হচ্ছে আলাদা আলাদা প্রজেক্টে ভাগ করে দিয়েছে। এখানে আবার স্টোরেজ ডিভাইসও থাকতে পারে, কিন্তু কারণ আমরা জানি যে প্রসেস একমাত্র স্টোরেজ ডিভাইসকে অ্যাক্সেস করতে পারে। বুঝতে পারছো, স্টোরেজ ডিভাইস এখানে থাকতে পারে। ক্লিয়ার? এই তো এইটুকু আপাতত, তোরা আপাতত এই সিবিএ টিবিএ পর্যন্ত ভালো মতন পর, বা এই ইন্টারভিউ, এই যে ওপেন এন্ডেড, এগুলো পর্যন্ত ভালো মতন পর। তারপর হচ্ছে আমি বাকিটা শেষ করে, এগুলো এগুলো প্র্যাকটিস কর, ইয়া তো আছে ভালো। বাকিটা শেষ করে তারপর ইন্টারভিউ হচ্ছে, পর্যন্ত কি থিওরি সব আছে? হ্যাঁ, হ্যাঁ, ইন্টারভিউ ওরে বাবা রে বাবা, ইন্টারভিউ পর্যন্ত থিওরি সব আছে? হ্যাঁ, ইন্টারভিউ পর্যন্ত থিওরি মোটামুটি সবই আছে, কোনো ইয়া নাই। তুই একটা হচ্ছে এখন কাহিনী হচ্ছে যে এই জায়গায় হচ্ছে হলো গিয়ে, যেমন দেখ, এইখানে হচ্ছে, এই যে দেখ, নেট প্রফিট, ব্যাক পিরিয়ড, আর রিটার্ন অন ইনভেস্টমেন্টের অ্যাডভান্টেজ গুলা লিখছি, কেন ইউজ করবো লিখছি, কিন্তু এনপিভিটা লিখতে ভুলে গেছি আমি। ঠিক আছে, এটা নাই। তো এটা একটু নেটে সার্চ দিয়ে বা ইয়াতে দেখে নিস, নাহলে আমি লেখা দিব অনেক প্যারা নেই। কনটেক্সট লেভেল তো জানি না, এটা কোন জায়গায় পেলি? হ্যাঁ, হ্যাঁ, ওই আমি দেখতেছি, আমি ডিএফডি কোশ্চেন সলভ করে দেখতেছি, দেখি। আচ্ছা 11টার আর মধ্যে গেট ম্যাথস এই পর্যন্তই বুঝাইছে, বুঝছো? এই পর্যন্ত পরে দেখি যে অন্য একটা টপিক শুরু করে দিছে, এই কারণে আমিও আর আগাই নাই। হ্যাঁ, রেকর্ড অফ করে দে, আর আমি